আসসালামু আলাইকুম। আশা করি ইনশাল্লাহ ভালো আছেন সবাই। মোটামুটি মাঝখানে একটা বিশাল গ্যাপ পড়ে গেছে। আমরা লাস্ট পিরিয়ডিক মোশনের লেকচার ওয়ানটা পড়ছিলাম। আজকে আমরা পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতির লেকচার টু দিয়ে শুরু করব। সো চলেন। গত ক্লাসে আমি শেষ পর্যন্ত আপনাদেরকে যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে আমার খেয়াল আছে যে লাস্ট ক্লাসে আমরা অ্যাকচুয়ালি ইনিশিয়াল ফেজ বা আদি দশা কিভাবে বের করতে হয় কোনো একটা পিরিয়ডিক মোশনের ক্ষেত্রে সেটা পর্যন্ত দেখছিলাম। সো আমি একটু রিক্যাপ করে নিচ্ছি। পিরিয়ডিক মোশনের একেবারে শুরুতে যে ব্যবকলনের সমীকরণ ছিল, ব্যবকলনের সমীকরণ, তারপর ব্যবকলনের সমীকরণের সমাধান, এই জিনিসপত্রগুলো হয়ে গেছিল। তারপর হচ্ছে বেগ ত্বরণ নিয়ে টানা হেঁচড়া খুব বেশি না করলেও ইনিশিয়াল ইকুয়েশনগুলো আমি দেখাইছি। এরপর হচ্ছে আপনাদের কিভাবে আদি দশা আসে সেই আদি দশাটা আমরা দেখছি। সো আজকের ক্লাসটা আমি শুরু করব হচ্ছে সরাসরি স্প্রিং মাস সিস্টেম দিয়ে। তার মানে একটা স্প্রিংয়ের তলায় যদি একটা ওজন ঝুলানো হয় সেক্ষেত্রে স্প্রিংটা কিভাবে বিহেভ করবে বা স্প্রিং সংক্রান্ত যে রাশিমালাগুলো আছে সেগুলো কিভাবে আসবে সেগুলো আমি একটা একটা করে আজকে ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে। ওকে, একটা মিনিট। আচ্ছা, তাহলে আমরা শুরু করব হচ্ছে স্প্রিং মাস সিস্টেম দিয়ে আজকে। মানে আজকে মোটামুটি স্প্রিং রিলেটেড যত টানা হেঁচড়া করা যায় সবে আমি ইনশাল্লাহ আপনাদেরকে শিখাবো। ইভেন স্প্রিংয়ের কাটাকাটি, স্প্রিংকে কাটলে কি হবে, স্প্রিংকে জোড়া লাগালে কি হবে, এই জিনিসপত্রগুলো আজকে ইনশাল্লাহ দেখব। শুরু করব হচ্ছে স্প্রিং মাস সিস্টেম। ধরেন কোথাও একটা স্প্রিং এইভাবে রাখা আছে। এখন এই যে স্প্রিংটা যখন এইভাবে রাখা আছে এটা কিন্তু কিছুই না। এখানে স্প্রিংয়ের তলায় কোনো ওজন ঝুলানো নাই। স্প্রিংয়ের তলায় ওজন ঝুলানোর পর স্প্রিংটা টান টান হয়ে যে পজিশনে আসবে সেটা হচ্ছে স্প্রিংয়ের সাম্যাবস্থা। তাহলে স্প্রিংয়ের তলায় একটা ওজন ঝুলানোর পরে স্প্রিংটা টান টান হয়ে যে কন্ডিশনে আসবে এটা হচ্ছে সাম্যাবস্থা। এটা হচ্ছে সাম্যাবস্থা। এখন আপনি ধরে নেই এখানে ডাব্লিউ সমান এম জি, এই পরিমাণ ওজন চাপাইছেন। এমজি পরিমাণ ওজন চাপানোর ফলে স্প্রিংটা আমার নর্মালি ঝুলানো অবস্থা থেকে টান টান হয়েছে এবং টান টান হওয়ার জন্য তার প্রসারণ হয়েছে ই পরিমাণ। ধরেন এইখানে প্রসারণটা হয়েছে ই পরিমাণ, প্রসারণটা ই পরিমাণ। তাহলে এই যে ই পরিমাণ প্রসারণ হলো এমজি ওজন প্রয়োগ করার কারণে, এখান থেকে স্প্রিংয়ের বল ধ্রুবক কে পাবো? বল ধ্রুবক কে ইকুয়ালস টু এমজি ডিভাইডেড বাই ই। তাহলে একটা স্প্রিংয়ের বল ধ্রুবক কিভাবে পাওয়া যায়? স্প্রিংটাকে সরাসরি ঝুলিয়ে দিয়ে তার নিচে একটা ওজন চাপালে স্প্রিংটা যে পরিমাণ টান টান হবে সেই টান টানের পরিমাণটা যদি ই হয় তাহলে ওজনকে যে পরিমাণ স্প্রিংটা প্রসারিত হচ্ছে ওই প্রসারণ দিয়ে ভাগ করলে আমরা অ্যাকচুয়ালি বল ধ্রুবক কেটা পেয়ে যাব। এখন আমরা এই সাম্যাবস্থান থেকে স্প্রিংটাকে আরও যতটুকু টানবো সেটা হচ্ছে স্প্রিংয়ের বিস্তার। তাহলে আমরা এই সাম্যাবস্থান থেকে স্প্রিংটাকে আরও যতটুকু টানবো, ধরেন সাম্যাবস্থান থেকে এই পর্যন্ত টেনে নিয়ে আসছি, এটা হচ্ছে স্প্রিংয়ের বিস্তার। সুতরাং বিস্তারটা হচ্ছে সাম্যাবস্থান থেকে স্প্রিংটাকে যে পরিমাণ টানা হয়। তাহলে এই যে দেখেন সাম্যাবস্থা ছিল এইখানে, এইখান থেকে স্প্রিংটাকে টোটাল যে পরিমাণ টেনে আনলাম সেটা হচ্ছে বিস্তার এ। তাহলে এই যে এ পরিমাণ বিস্তারে এসে আমার স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত পুরো শক্তিটাই কি? বিভব শক্তি। তাহলে স্প্রিংয়ের সঞ্চিত শক্তি হাফ কে স্কোয়ার। তাহলে স্প্রিংয়ের মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত হচ্ছে সেটা হাফ কে স্কোয়ার। এখন আমরা যদি সাম্যাবস্থান থেকে এক্স সরণে থাকি,
সাম্যাবস্থান থেকে x সরণে। বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার, আর গতিশক্তি মোট শক্তি থেকে বিভব শক্তি বাদ দিলেই পেয়ে যাব। এই হচ্ছে একটা স্প্রিং মাস সিস্টেমের জন্য অ্যাকচুয়ালি রাশিগুলা, যে আমরা কিভাবে বল ধ্রুবকটা বের করব, স্প্রিংয়ের মোট সঞ্চিত শক্তি কিভাবে পাবো, বিভব শক্তি কিভাবে পাবো, গতি শক্তি কিভাবে পাবো। এখন একটা জিনিস আমি আপনাদেরকে এখান থেকে শুরুতে দেখায় নিব, এই হাফ কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাই যে আসলে হাফ এম ভি স্কোয়ার। দেখেন স্প্রিংয়ের বেলায় হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু, এখন আমরা জানি এম ভি স্কোয়ার যখন আমরা লিখতেছি স্প্রিং মাস সিস্টেমে, দেখেন আমরা কিন্তু এই চ্যাপ্টারের শুরুর দিকেই ওমেগা ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম পড়ে আসছি। তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কে বাই এম, और এম ইকুয়ালস টু কে বাই ওমেগা স্কোয়ার। খেয়াল করেন এম সমান কে বাই ওমেগা স্কোয়ার, বা কে সমান অ্যাকচুয়ালি কি হচ্ছে এম ওমেগা স্কোয়ার হচ্ছে। তাহলে এই যে কে সমান কি লিখতে পারি, এম ওমেগা স্কোয়ার লিখতে পারি। তাহলে হাফ ইন্টু কে সমান এম ওমেগা স্কোয়ার, স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর অলরেডি ভি সমান পাইছিলাম আমরা ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। একটা সরল ছন্দিত গতিতে যে বেগটা আছে সেই বেগটা ভি সমান কত, ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে বেগ ভি যদি ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে থাকে, আমরা ডিরেক্টলি বলতে পারি যে হাফ কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাই হচ্ছে তার অ্যাকচুয়ালি গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। সো এইটা এখান থেকে আরেকবার প্রুভ হয়ে গেল। এনিওয়ে, এখন আমরা তাহলে যেটা করব সেটা হচ্ছে এই স্প্রিং রিলেটেড যে সিস্টেমগুলো আছে, এই সিস্টেমে কি টাইপের ম্যাথ হয় সেই ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাব। কোশ্চেন, একটি স্প্রিং এর তলায় 4 কিলোগ্রাম ভর ঝুলালে স্প্রিংটি 5 সেন্টিমিটার প্রসারিত হয়। স্প্রিংটিকে এই অবস্থা হতে আরো 3 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হলে 0.1 সেকেন্ড পর বেগ কত হবে নির্ণয় করো। সো খেয়াল করেন প্রশ্নটা দেখেন, একটা স্প্রিং এর তলায় আমি 4 কিলোগ্রাম ভর ঝুলাইছি, এতে স্প্রিংটা 5 সেন্টিমিটার প্রসারিত হচ্ছে। স্প্রিংটিকে এই অবস্থা, খেয়াল করেন 5 সেন্টিমিটার প্রসারিত যে অবস্থা সেটা হচ্ছে সাম্যাবস্থা। আপনি সাম্যাবস্থা থেকে আরও 3 সেন্টিমিটার টেনে ছেড়ে দিচ্ছেন, তাহলে সাম্যাবস্থান থেকে যতটুকু টানা হচ্ছে এই 3 সেন্টিমিটার, এটা হচ্ছে আমার স্প্রিংয়ের বিস্তার এ। তাহলে চলেন প্রশ্নটা সলভ করি। আমাদের এখানে এম ইকুয়ালস টু 4 কিলোগ্রাম, জি ইকুয়ালস টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে স্প্রিংয়ের বল ধ্রুবক কে ইকুয়ালস টু এম জি বাই ই, যেখানে ই ইকুয়ালস টু 5 সেন্টিমিটার বা 0.05 মিটার।
সো এম হচ্ছে 4, জি হচ্ছে 9.8 আর ই হচ্ছে 0.05 নিউটন পার মিটার। তাহলে ক্যালকুলেশন করি আমরা, 4 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 0.05, 784 নিউটন পার মিটার। এখন দেখেন আমরা এখানে স্প্রিংটাকে সাম্যাবস্থান থেকে আরো 3 সেন্টিমিটার টেনে ছেড়ে দিছি, তাহলে বিস্তার এ ইকুয়ালস টু 3 সেন্টিমিটার অর 0.03 মিটার। এখন জিজ্ঞেস করা হয়েছে যে আরো 3 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হলে 0.1 সেকেন্ড পর বেগ কত হবে। সো আমার তাহলে বেগ বের করতে হবে ভি। সো ভি কিভাবে বের করব? ভি যদি বের করতে যাই, ভি সমান ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়, এটা লাগবে। অথবা স্প্রিংয়ের যে সরণের সমীকরণ এক্স, সেটা বের করে বেগ ভি বের করতে হবে। সো একটা জিনিস খেয়াল করেন, আমার কিন্তু সময়ের একটা ফাংশন লাগবেই, সময় ছাড়া বের করা যাবে না যে 0.1 সেকেন্ড পরে স্প্রিংটা অ্যাকচুয়ালি কত দূরত্বে থাকবে, এই এক্সটা আমার এখন জরুরি। সো খেয়াল করেন, ম্যাথটা কিন্তু ডিরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ না, এই ম্যাথের মধ্যে আমি ঝামেলা ঢুকাই দিছি সময়টা দিয়ে। এখন একটা জিনিস খেয়াল করেন, এটা অবশ্যই একটা সরল ছন্দিত গতি। তাহলে আমরা এত ঝামেলায় না যে সরল ছন্দিত গতির ব্যবকলনীয় যে সমীকরণ, সেই ব্যবকলনীয় সমীকরণটার যে সমাধান ছিল সেটা আমরা শিখছিলাম এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা কিন্তু আমরা শিখছিলাম। এখন ওমেগা সমান রুট ওভার কে বাই এম, ওমেগা ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম। এখন রুট ওভার কে হচ্ছে 784, এম হচ্ছে 4, তাহলে রুট ওভার 784 ডিভাইডেড বাই 4, 196কে রুট ওভার করলে 14 পাওয়া যায়, ওমেগা পাবো 14। সুতরাং এক্স ইকুয়ালস টু 0.03 সাইন 14t প্লাস ডেল্টা। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমার এখানে ডেল্টা এর মান কিভাবে পাবো? আমি কিন্তু স্প্রিংটাকে টান টান করে ছেড়ে দিচ্ছি, জিনিসটা খেয়াল করেন, টান টান করে ছেড়ে দিচ্ছি। তাহলে যখন আমি ছেড়ে দিচ্ছি শূন্য সময়ে, এইখানে কিন্তু এক্স এর মান বিস্তারের সমান। আবার রিপিট করতেছি, স্প্রিংটাকে যদি টান টান করে ছেড়ে দেওয়া হয় শূন্য সময়ে, স্প্রিংয়ের যে সরণ এক্স, এটাই বিস্তারের সমান হবে। সো আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই। ধরেন কোনো একটা স্প্রিং, আমার স্প্রিং যেহেতু নাই, আমি যেটা করব সেটা হচ্ছে কোনো একটা রাবার ব্যান্ড দিয়ে আপনাদেরকে দেখাবো। পুরো এক্সাম্পলটা দেখাই। ধরেন আমার কাছে একটা রাবার ব্যান্ড আছে, এই যে রাবার ব্যান্ড দেখতে পাচ্ছেন, একটা রাবার ব্যান্ড। এই রাবার ব্যান্ডের তলায় একটা ওজন ঝুলাই সরতে। তাহলে এই রাবার ব্যান্ডটাকে আমি একটা স্প্রিং বলতেছি। তাহলে স্প্রিংয়ের তলায় একটা প্রথমে কি ঝুলাবো, 4 কিলোগ্রাম ওজন ঝুলাবো। নর্মালি ওজন না ঝুলাইলে রাবার ব্যান্ডটা, ওজন যদি না ঝুলাই, রাবার ব্যান্ডটা এইভাবে ছিল, ওজন ঝুলাইলাম, স্প্রিংটা প্রসারিত হয়ে গেল। এই যে এটা হচ্ছে সাম্যাবস্থা। এই সাম্যাবস্থা থেকে এটাকে আবার আরও 3 সেন্টিমিটার টেনে তারপর ছেড়ে দিলাম, স্প্রিংটা দুলতে শুরু করলো। এখন দেখেন, খেয়াল করেন, আমি যখন এইটাকে টেনে ছেড়ে দিচ্ছি, এই যে আঙ্গুলটা সরায় নিলাম, শূন্য সময়ে টি ইকুয়ালস টু 0 সেকেন্ড সময়ে স্প্রিংটা কিন্তু কোথায় আছে, বিস্তারে আছে। তাহলে টি ইকুয়ালস টু 0 সমান সময়ে, at time t equals to 0 তে x equals to 0.03 বিস্তার। তাহলে আমরা যেটা পাবো 0.03 equals to 0.03 sin 14 into 0 plus delta। তাহলে আমরা 1 equals to sin delta পাচ্ছি, ডেল্টার মান পাবো পাই বাই 2। তাহলে x এর যে সমীকরণটা হচ্ছে x ইকুয়ালস টু 0.03 সাইন 14t প্লাস পাই বাই 2। তাহলে সাইন পাই বাই 2 প্লাস ডেল্টা সামথিং ইকুয়ালস টু, সাইনটাকে আমরা কজে রূপান্তর করে ফেলি,
x ইকুয়ালস টু 0.03 cos 14t। এটা হচ্ছে x এর সমীকরণ। এখন যখনই x এর সমীকরণটা জানা আছে তখনই আমরা যে কোনো সময়ে x এর মানটা বের করতে পারি। তাহলে at টাইম t ইকুয়ালস টু 0.01 সেকেন্ড হলে x ইকুয়ালস টু 0.03 cos 14 ইন্টু 0.1, 0.03 cos 1.4। এইবার এখানে একটা জিনিসে কেয়ারফুল থাকতে হবে, ক্যালকুলেশন যখন করবেন তখন অতি অবশ্যই মাথায় রাখবেন এই যে cos 1.4 এটা কিন্তু ডিগ্রিতে না, এটা কিসে, রেডিয়ানে। যখনই আমরা এই যে টাইম টি এর ভ্যালুটা এসআই ইউনিটে বসাচ্ছি, কোণের এসআই এর মান কিভাবে আসে, রেডিয়ানে আসে। তাহলে ক্যালকুলেটরটা প্রথমে আমাদের কিসে নিতে হবে, রেডিয়ানে নিতে হবে, না হলে কিন্তু অ্যান্সার ভুল আসবে। সুতরাং আমরা যদি রেডিয়ানে ক্যালকুলেটরটা নিয়ে cos 1.4 বের করে এটার সঙ্গে 0.03 গুণ করে দেই, যেটা পাবো খুবই ছোট্ট পুচকে একটা ভ্যালু পাবো, 0.005, 0.005। এটা হচ্ছে এক্স এর ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালু কেন দরকার ছিল, আমার বেগ ভি বের করার জন্য। তাহলে ভি ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওমেগা 14 বের হয়েছে একটু আগে, এ স্কোয়ার 0.03 এ স্কোয়ার মাইনাস 0.005 এ স্কোয়ার। সো 0.03 এ স্কোয়ার মাইনাস 0.005 এ স্কোয়ার, এটাকে রুট ওভার করি, তার সঙ্গে গুণ করে দেই 14, 0.414 মিটার পার সেকেন্ড ভ্যালু পাবো। তাহলে এই যে দেখেন একটা স্প্রিং মাস সিস্টেমকে আমরা যদি দুলতে দেই, সেই দোলনের কারণে যে কোনো সময় স্প্রিং মাস সিস্টেম থেকে আমরা কিন্তু কি বের করতে পারতেছি, বেগ। এখন বেগ যদি বের করতে পারি, ত্বরণ এও বের করতে পারবো। ত্বরণ এ সমান কি হচ্ছে, ওমেগা স্কোয়ার এক্স। সো আমরা তাহলে স্প্রিং মাস সিস্টেম থেকে বেগ ত্বরণ দুইটাই বের করতে পারতেছি। ওকে, আমি এখন একটা কাজ করব, সেটা হচ্ছে আপনাদেরকে গত লেকচার থেকে কিছু জিনিস আবার একটু রিমাইন্ডার হিসেবে দেখাবো। সো চলেন আমি একটু জাস্ট গত লেকচার থেকে কিছু জিনিসের একটু রিমাইন্ডার দেই, কারণ সেম টাইপের ম্যাথগুলো যেহেতু আমরা করব, আমরা গত লেকচার থেকে কিছু জিনিস একটু দেখে নিব। ওকে, আমি জাস্ট আপনাদেরকে এখন যেটা করব সেটা হচ্ছে গত লেকচার থেকে কিছু জিনিস একটু দেখিয়ে নিব, কারণ আমি কিছু ম্যাথ করাবো আপনাদের। সো এই ম্যাথগুলো করার জন্য আমাদের অ্যাকচুয়ালি গত লেকচারের জিনিসপত্রগুলো লাগবে। আমরা গত লেকচারে সরল ছন্দিত গতির ব্যাপকলনের যে সমীকরণ ছিল সেই সমীকরণের সমাধানগুলো যাচাই করেছিলাম। সো সমীকরণের সমাধান যাচাই করার সময় আমরা অ্যাকচুয়ালি ওখান থেকে বেগ, ত্বরণ এই টাইপ যে রাশিগুলো ছিল সেই রাশিগুলোও বের করছিলাম। তাহলে দেখেন, এটা জাস্ট গত লেকচারের অংশ থেকে দেখাচ্ছি আপনাদের। এই যে ব্যবকলনে যে সমীকরণটা ছিল সেটা কি ছিল, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান 0 ছিল, এবং এই সমীকরণের সমাধান আমরা বের করেছিলাম। দেখেন
আমরা সমীকরণটার যখন সমাধানটা বের করেছিলাম সেই সমীকরণের সমাধান ছিল এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল, যেটা ব্যবহার করে আমরা অ্যাকচুয়ালি কি করছি, একটু আগের সমাধানটা ম্যাথটা করছি। সো এই যে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান 0, এখান থেকে ওমেগা রুট ওভার কে বাই এম একটু আগের ম্যাথে ব্যবহার করছি। পর্যায়কাল টি সমান 2 পাই রুট ওভার এম বাই কে, আর সরল দোলক যদি হয় তখন টি সমান 2 পাই রুট ওভার ই বাই জি হয়ে যায়। কোথা থেকে, এই যে এম জি সমান কে, যদি স্প্রিং দোলক হয়। সো এম বাই কে সমান ই বাই জি, এটা গত ক্লাসে দেখিয়েছি। তারপর আবার এই যে ব্যবকলনীয় সমীকরণের একটা সমাধান এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল, যেখানে ডেলটা হচ্ছে কি আদি দশা। সো সমাধান যাচাই করছিলাম, এখান থেকে দেখেন বেগ ভি বের করছিলাম, ভি সমান ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যেটা একটু আগে বের করলাম। আর ভি ম্যাক্স সমান ওমেগা এ যখন আমরা সাম্য অবস্থায় থাকবো বা এক্স ইকুয়ালস টু 0 হবে, আর ভি মিনিমাম সমান 0 হবে যখন আমরা বিস্তারে থাকবো বা এক্স এর ভ্যালু এ হবে। এবং ফাইনালি ত্বরণ যখন বের করেছিলাম, ত্বরণ এ সমান ছিল মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, আর মাইনাসটা বুঝে হচ্ছে ডিরেকশন, যে ত্বরণটা সরণের বিপরীতমুখী। এখান থেকে সর্বোচ্চ ত্বরণ ছিল ওমেগা স্কোয়ার এ, আর সর্বনিম্ন ত্বরণ ছিল হচ্ছে 0। আচ্ছা এখানে একটু ভুল লেখা হয়েছে, এটা এ মিনিমাম, পরেরটা হচ্ছে এ মিনিমাম ইকুয়ালস টু 0। ওকে, সো এই জিনিসগুলো কিন্তু গত ক্লাসে আমাদের আলোচনা করা ছিল। সো আমরা এই জিনিসগুলো একটু রিভিউ করলাম জাস্ট দেখে রাখার জন্য। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমি আরও কিছু ম্যাথ করাবো, যে স্প্রিং রিলেটেড আর কীরকম টাইপের প্রবলেম হতে পারে। সেকেন্ড কোশ্চেনটা, কোশ্চেন 2। সো কোশ্চেন 1 হয়ে গেছে, এবার সেকেন্ড কোশ্চেনটা আসি। কোশ্চেন, একটি স্প্রিং দোলক সাম্যাবস্থান হতে 4 সেন্টিমিটার সরণে থাকলে বেগ 3 সেন্টিমিটার পার সেকেন্ড ও 3 সেন্টিমিটার সরণে থাকলে বেগ 4 সেন্টিমিটার পার সেকেন্ড। স্প্রিং এর ঝুলানো বহর যদি 50 কিলোগ্রাম হয় তাহলে পর্যায়কাল ও মোট শক্তি কত? সুতরাং প্রশ্নটা একটু খেয়াল করেন, আমাদের একটা স্প্রিং দোলক যদি সাম্যাবস্থান থেকে 4 সেন্টিমিটার সরণে থাকে তখন তার বেগ দেওয়া আছে 3 সেন্টিমিটার পার সেকেন্ড। আর যদি 3 সেন্টিমিটার সরণে থাকে তাহলে বেগ কত? 4 সেন্টিমিটার পার সেকেন্ড। এখন স্প্রিংয়ের ঝুলানো ভর যদি 50 কিলোগ্রাম হয় তাহলে পর্যায়কাল কত, মোট শক্তি কত, সেটা জানতে চাওয়া হয়েছে। খুবই সিম্পল একটা প্রবলেম দেখেই মনে হচ্ছে। সো চলেন আগে একটা জিনিস দেখি, যে সাম্য অবস্থান থেকে 4 সেন্টিমিটার সরণে, তাহলে এক্সন যদি হয় 4 সেন্টিমিটার, সেক্ষেত্রে বেগ ভি1টা হচ্ছে 3 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে ভি ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখেন একটা সিস্টেম যখন দুলতেছে, অসিলেট করতেছে, আমার বেগ চেঞ্জ হইতে পারে, সরণ চেঞ্জ হইতে পারে, কিন্তু বিস্তার এবং কৌণিক কম্পাঙ্ক চেঞ্জ হইতে পারবে না। তাহলে ভি ওয়ান ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার। সো ভি ওয়ানটা আমাদের কত? 3, যখন এক্স ওয়ানের মানটা হচ্ছে 4। এটা হচ্ছে একটা সমীকরণ। আবার x2টা যদি হয় 3 সেন্টিমিটার, তখন v2টা হচ্ছে 4 সেন্টিমিটার প্রতি সেকেন্ডে। তাহলে এখান থেকে আবার v সমান ওমেগা রুট ওভার v2 ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স টু স্কোয়ার।
সো আমরা এখান থেকে যেটা পাবো v2 সমান 4 ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস 9, ইকুয়েশন নাম্বার 2। দেখেন আমার পর্যায়কাল বের করতে হবে। পর্যায়কাল বের করতে গেলে অবশ্যই ওমেগা লাগবে, কারণ পর্যায়কাল টি ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা। সো এখন 1 আর 2কে আমরা যদি সলভ করি, কিভাবে সলভ করব? জাস্ট আপনার 1 আর 2 নাম্বার ইকুয়েশনটা একটা দিয়ে আরেকটা ভাগ করে দেন, 1/2 করে দিই। সো 3/4 ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস 16 ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস 9। তাহলে 9 স্কোয়ার মাইনাস 9 নং 81। আমি অ্যাকচুয়ালি বর্গ করে গুণ করতেছি। আচ্ছা একটু দেখায় দিই এই টাইপের ইকুয়েশন সমাধানগুলো একটু দেখাই। 9/16 ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস 16 ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস 9। অনেকভাবে করা যায়, চাইলে আপনারা এখানে আরেকটা জিনিস আছে, এটাকে বলা হয় যোজন বিয়োজন, এটাও করতে পারেন। আমরা যোজন বিয়োজনের ঝামেলায় না যাই, ডিরেক্টলি বজ্রগুণন করি। 9 স্কোয়ার মাইনাস 81 ইকুয়ালস টু 16 স্কোয়ার মাইনাস 16 গুণন 16 যদি করি 160 আর 96 কত হয়? 256। সুতরাং আমাদের তাহলে এখান থেকে যেটা আসবে 16 মাইনাস 9 7 স্কোয়ার সমান 256 থেকে 81 যদি বিয়োগ করি 170 175। সো এ স্কোয়ার সমান 25 বা এ আসবে 5। খেয়াল করেন এর মানটা কিন্তু 5 আর সেটা কিসে? মিটারে না সেন্টিমিটারে? সেন্টিমিটারে। কেন? কারণ আমাদের এইখানে এক্সটা আসছে সেন্টিমিটারে। তাহলে এক্স যে এককে বসাবো, ভি যে এককে বসাবো, এও সেই এককে আসবে। তাহলে এর মান যদি 5 বসিয়ে দেই যে কোনো একটা সমীকরণে 1 আর 2 এর, তাহলে কার মান আসবে? ওমেগার মান আসবে। তাহলে 1 হতে 3 ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার ছিল। তাহলে 3 ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মানে কি 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। 3 ইকুয়ালস টু ওমেগা 25 মাইনাস 16 9। তাহলে ওমেগা সিম্পলি আসতেছে 1। এখন ওমেগার এককটা কি হবে? ওমেগা কৌণিক কম্পাঙ্ক, রেডিয়ান পার সেকেন্ড। তাহলে ওমেগা ইকুয়ালস টু 1 রেডিয়ান পার সেকেন্ড। এখন আমরা জানি টি ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা। তাহলে 2 পাই ডিভাইডেড বাই 1 সেকেন্ড। সো টি ইকুয়ালস টু 2 পাই সেকেন্ড। পর্যায়কাল 2 পাই সেকেন্ড। আমরা কিন্তু পর্যায়কাল পেয়ে গেছি। এবার সঙ্গে আরেকটা জিনিস বের করতে বলছে। দেখেন প্রশ্নে কি বলছে? আরেকটা জিনিস বের করতে, পর্যায়কাল কত, মোট শক্তি কত। তাহলে মোট শক্তি, মোট শক্তি যে কোনো স্প্রিং মাস সিস্টেমের মোট শক্তি সিম্পলি হাফ কে স্কোয়ার, আর কিচ্ছু না। তাহলে এখন আমার কে লাগবে। কে বের করা যাবে ইজিলি কিভাবে? কারণ আমরা জানি ওমেগা সমান রুট ওভার কে বাই এম। তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কে বাই এম বা কে ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার এম। ওমেগা যেহেতু এখানে 1, তাহলে ওমেগা স্কোয়ার 1 ইন্টু 50, কে এর মান 50। তাহলে হাফ ইন্টু 50 ইন্টু এ স্কোয়ার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার ছিল, 0.05 স্কোয়ার। দেখেন এইখানে কিন্তু এসআই ইউনিটে বের করতে হচ্ছে, কারণ কি আমরা শক্তি বের করতেছি। যখন শক্তিটা বের করব তখন সব কিছু আমরা কিসে বসিয়ে দিব? এসআই ইউনিটে বসাবো। তাহলে 25 ইন্টু 0.05 স্কোয়ার, এটা আসবে 0.0625 জুল। এই পরিমাণ শক্তি সঞ্চিত থাকবে স্প্রিং মাস সিস্টেমটায়। তাহলে স্প্রিংয়ের আমরা কয়টা ম্যাথ সলভ করলাম এখন পর্যন্ত? 2টা ম্যাথ সলভ করলাম। আমি নেক্সট ম্যাথে যাচ্ছি। স্প্রিংয়ের কোশ্চেন, একটি স্প্রিং সাম্যাবস্থা হতে 5 সেন্টিমিটার প্রসারিত করতে 85 জুল কাজ করতে হয়। স্প্রিংটিকে
আরো 5 সেন্টিমিটার প্রসারিত করতে কত কাজ করতে হবে? খেয়াল করেন, আমার একটা স্প্রিংকে 5 সেন্টিমিটার প্রসারিত করতে 85 জুল কাজ করতে হচ্ছে অলরেডি। স্প্রিংটাকে আরও 5 সেন্টিমিটার প্রসারিত করব। একটা জিনিস খেয়াল করেন, এই টাইপের ম্যাথগুলায় কৃতকাজ যেটা বের হবে, এই কৃতকাজটা কিন্তু সরাসরি প্রসারণের সমানুপাতিক না। কারণ হচ্ছে আমরা স্প্রিং মাস সিস্টেমে জানি হাফ কে এক্স স্কোয়ার। সুতরাং এইখানে যে বলটা আছে এটা ধ্রুব বল না, এই বলটা হচ্ছে পরিবর্তনশীল বল। যেহেতু বলটা পরিবর্তনশীল সেহেতু আমাদের এখানে কাজটা বের করতে হবে একটু ডিফারেন্টলি। চলেন সেই জিনিসটা আমরা একটু শিখি। দেখেন, প্রথম 5 সেন্টিমিটার প্রসারিত করতেছি যখন, তাহলে x1 ইকুয়ালস টু হচ্ছে 5 সেন্টিমিটার, মানে 0.05 মিটার। এসআই ইউনিটে নিচ্ছি কারণ আমার কৃতকাজটা জুলে আছে। তাহলে দেখেন, শুরুতে যে কৃতকাজ ছিল W1 ইকুয়ালস টু হাফ কে x1 স্কোয়ার, এইটা ছিল আমাদের 85। তাহলে এখান থেকে কিন্তু কে এর মানটা চলে আসে, বা হাফ ইন্টু কে ইন্টু 0.05 স্কোয়ার ইকুয়ালস টু 85। সো কে এর মান হচ্ছে 85 ইন্টু 2 ডিভাইডেড বাই 0.05 স্কোয়ার। কে এর মান হচ্ছে 68,000 নিউটন পার মিটার। এইবার স্প্রিংটাকে আমি আরও 5 সেন্টিমিটার প্রসারিত করব, তার মানে সাম্য অবস্থান থেকে মোট কিন্তু 5 5 10 সেন্টিমিটার প্রসারিত করছি। তাহলে এক্স টুটা অ্যাকচুয়ালি 10 সেন্টিমিটার, x1টা ছিল আমার 5 সেন্টিমিটার, x2 কত হবে 10। কেন? প্রথমে 5 সেন্টিমিটার প্রসারিত করছি, এরপর কি আরও 5 সেন্টিমিটার প্রসারণে গেছি, তাহলে x2টা হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার। সুতরাং কৃতকাজ W2 মোট 10 সেন্টিমিটার প্রসারণের কৃতকাজ হাফ কে x2 স্কোয়ার। তাহলে হাফ ইন্টু 68,000 ইন্টু x2, 10 মানে 0.1 মিটার, সো 0.1 হোল স্কোয়ার। তাহলে 0.5 ইন্টু 68,000 ইন্টু 0.1 স্কোয়ার, 340 জুল। সুতরাং খেয়াল করেন, আমার প্রথম 5 সেন্টিমিটার প্রসারিত করতে কৃতকাজ ছিল 85 জুল, আর সাম্য অবস্থা থেকে মোট 10 সেন্টিমিটার প্রসারিত করতে কৃতকাজ কত 340 জুল। তাহলে পরবর্তী 5 সেন্টিমিটার প্রসারণে কৃতকাজটা কত হচ্ছে? পরবর্তী 5 সেন্টিমিটার প্রসারণে কৃতকাজ W equals to W2 minus W1, 340 মাইনাস 85, এটা আসবে হচ্ছে 255 জুল। খেয়াল করেন, প্রথম 5 সেন্টিমিটার প্রসারণে কৃতকাজটা মাত্র 85 জুল, কিন্তু পরের 5 সেন্টিমিটার প্রসারণে কৃতকাজটা 255 জুল। কারণ হচ্ছে যত বেশি প্রসারিত করতেছি আমরা স্প্রিংটাকে, ততই আমাদের অ্যাকচুয়ালি বলটা বেড়ে যায়, কারণ আমাদের স্প্রিংয়ের বেলায় সবসময় পরিবর্তনশীল বল কাজ করে। তাহলে দেখেন, স্প্রিংয়ের কিন্তু বেশ কয়েক টাইপের ঝামেলা করলাম আমরা। এইবার আমি যেটায় যাব সেটা হচ্ছে স্প্রিংয়ের বল ধ্রুবকের পরিবর্তনে আসব। যে স্প্রিংকে যদি কাটা ছেঁড়া করা হয়, যে ধরেন একটা স্প্রিংকে 2 টুকরা বা 3 টুকরায় ভাগ করতেছি, বা 3 4টা স্প্রিং একত্রে জোড়া দিচ্ছি, বা সিরিজ করতেছি, প্যারালাল করতেছি, এই সব ক্ষেত্রে স্প্রিংয়ের বল ধ্রুবকের পরিবর্তন কিভাবে হয় সেই জিনিসটা জানাটা খুব জরুরি, কারণ এই রিলেটেড হয় এমসিকিউ না হলে হচ্ছে আপনার সিকিউ থাকে পরীক্ষায়। সো চলেন তাহলে আমরা এখন দেখি স্প্রিংয়ের কাটাকাটি। স্প্রিং কাটলে বা জোড়া লাগালে
বল ধ্রুবকের পরিবর্তন। আমরা যদি একটা স্প্রিং কাটি বা জোড়া লাগাই সেক্ষেত্রে বল ধ্রুবকের পরিবর্তন কিরকম হবে সেটা আমরা একটু দেখি। দেখেন, যদি স্প্রিং আমরা কাটি, কেটে ফেললে স্প্রিংটা কি সাইজে ছোট হয়ে যাচ্ছে? লজিক্যালি চিন্তা করে আপনাদেরকে, আমি আপনাদেরকে জাস্ট একটা রাবার ব্যান্ড দিয়ে দেখাবো, খুব সিম্পল জিনিসটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই, আমি রাবার ব্যান্ড দিয়ে দেখাচ্ছি। আমার কাছে যে রাবার ব্যান্ড আছে এই রাবার ব্যান্ড দিয়ে দেখাবো, আপনি একটু দেখেন মনোযোগ দিয়ে, ইনশাল্লাহ একদম ক্লিস্টার ক্লিয়ার হয়ে যাবে, কখনোই ভুলবেন না। এই যে আমার হাতে একটা রাবার ব্যান্ড আছে, এই যে একটা রাবার ব্যান্ড, ঠিক আছে? আমি এটাকে আগে একটু ছিঁড়ে নিই। ওকে, দেখেন এখন এই রাবারটা বেশ বড় একটা রাবার, এটা একটা বেশ বড় রাবার। আমি যদি এই বড় রাবারে বল দেই, অনেক প্রসারিত হয়। এই যে দেখেন, বড় রাবার বল দিচ্ছি, প্রসারণটা কি ছোট হচ্ছে না বড় হচ্ছে? প্রসারণ বড় হচ্ছে। তাহলে একটা বলে প্রসারণটা বেশ বড় হচ্ছে। সো এখন দেখেন, প্রসারণ যত বেশি হবে বল ধ্রুবক তত কম থাকবে। এইখানে স্প্রিংটা যখন দৈর্ঘ্যে বড় আছে, স্প্রিংটা যখন বড় বড় টুকরা স্প্রিং, তখন প্রসারণ বেশি বল ধ্রুবক কম, প্রসারণ বেশি বল ধ্রুবক কম। কিন্তু স্প্রিংটাকে যদি আমরা এখন ছোট করে ফেলি, এই যে আমরা স্প্রিংটার দৈর্ঘ্য ছোট করে ফেলছি, এখন একই বলে তার প্রসারণ কমে যাবে। তাহলে প্রসারণ যদি কমে বল ধ্রুবক বেড়ে যাবে। এই কারণে স্প্রিং কাটলে তার বল ধ্রুবক সব সময় বাড়ে, আর স্প্রিংকে জোড়া লাগালে বা দৈর্ঘ্য বাড়ালে স্প্রিংয়ের বল ধ্রুবক কমে। সো লিখে ফেলি, স্প্রিং কাটলে বা দৈর্ঘ্য কমালে বল ধ্রুবক বাড়ে। স্প্রিং জোড়া লাগালে বা দৈর্ঘ্য বাড়ালে বল ধ্রুবক কমে। এটা হচ্ছে একেবারে বেসিক জেনারেল থিওরি। এখন তাহলে আমরা এখান থেকে দুইটা ছোট্ট জিনিস শিখে ফেলবো। নাম্বার ওয়ান, একটি কে বল ধ্রুবকের স্প্রিংকে কেটে এন সংখ্যক সমান টুকরো করা হলে প্রতিটি টুকরোর বল ধ্রুবক, খেয়াল করেন, আমরা যদি কাটি বা দৈর্ঘ্য কমাই তাহলে বল ধ্রুবক কি হবে? বাড়বে। তাহলে কে বল ধ্রুবকের একটি স্প্রিংকে এন সংখ্যক সমান টুকরো করতেছি, তার মানে দৈর্ঘ্যটা কি হচ্ছে? কমে গেছে। তাহলে দৈর্ঘ্য কমলে বল ধ্রুবক কি হবে? বাড়বে। তাহলে প্রতি টুকরোর বল ধ্রুবক হবে এন কে। সুতরাং কে বল ধ্রুবকের স্প্রিংকে কেটে যদি এন সংখ্যক সমান টুকরা করা হয়, প্রতিটা টুকরার বল ধ্রুবক হবে এন কে। আর যদি আমরা এই কাজটা করি, কে বল ধ্রুবকের এন সংখ্যক স্প্রিং জোড়া লাগালে বল ধ্রুবক, এই যে দেখেন জোড়া লাগাচ্ছি বা দৈর্ঘ্য বাড়াচ্ছি, সেক্ষেত্রে বল ধ্রুবকটা কি হবে? কমে যাবে। তাহলে এই যে দেখেন বল ধ্রুবকটা হয়ে গেল কে বাই এন। সো এই দুইটা ইনফরমেশনের পাশাপাশি স্প্রিংয়ের সিরিজ এবং প্যারালাল কম্বিনেশন দেখব। যদি সিরিজে সংযুক্ত করি কতগুলো স্প্রিংকে, 1/ks ইকুয়ালস টু 1/k1 প্লাস 1/k2 প্লাস 1/k3, যদি এন সংখ্যক সিরিজে থাকে 1/kn। সো সিরিজ বা শ্রেণীতে থাকলে সবসময় বল ধ্রুবকটা
কমে আসে। সো 1/ks এই যে এইভাবে পরিবর্তিত হয়ে আসবে। আর যদি প্যারালালি বা সমান্তরালে সংযুক্ত করি, কেপি k1 প্লাস k2 প্লাস k3 এইভাবে যাবে আপ টু kn পর্যন্ত। সো এটা হচ্ছে স্প্রিংয়ের সিরিজ প্যারালাল, এবং কাটলে বা জোড়া লাগালে কি হবে তার ডিটেলস আলোচনা। এখন দেখেন, এখান থেকে কিন্তু রিসেন্ট ইয়ার্সেই কোশ্চেন আসছে। সো বোর্ড পরীক্ষার কোশ্চেনটাই আমি জাস্ট সরাসরি দেখাই আপনাদেরকে। কোশ্চেনটা ছিল এরকম যে ধরেন দুইটা স্প্রিং, বাম পাশে একটা স্প্রিং আছে, ডান পাশে একটা স্প্রিং আছে। এই বাম পাশের স্প্রিং এর বল ধ্রুবক k1, ডান পাশের স্প্রিং এর বল ধ্রুবক k2। মাঝখানে m ভরের একটা ব্লকের সঙ্গে এই স্প্রিং দুইটা সংযুক্ত করা ছিল। প্রশ্নটা ছিল যদি এই ব্লকটাকে যে কোনো একদিকে একটু টেনে ছেড়ে দেওয়া হয় তাহলে এই ব্লকটা তখন কাঁপতে শুরু করবে, দুলতে শুরু করবে। এই দোলনের পর্যায়কাল কত ছিল সেটা বের করতে বলা হয়েছিল একটা এমসিকিউ প্রশ্নে। খুব সম্ভবত এটা 2019-এর প্রশ্ন ছিল, ঢাকা বোর্ডের এমসিকিউ প্রশ্ন ছিল। তাহলে একটা জিনিস খেয়াল করি আমরা, আমাদের যখন এই বস্তুটাকে যে কোনো একদিকে নিয়ে আসি, তাহলে যখন ব্লকটাকে যে কোনো একদিকে আমরা সরাবো, এই ব্লকটাকে যখন যে কোনো একদিকে সরাবো, একটা স্প্রিং কিন্তু সংকুচিত হচ্ছে, আরেকটা স্প্রিং কি হচ্ছে, প্রসারিত হচ্ছে। বামের স্প্রিংটা যদি সংকুচিত হয়, ডানের স্প্রিংটা কি হবে, প্রসারিত হবে। এখন একটা জিনিস খেয়াল করি আমরা, এইখানে ভর কেন্দ্রের সরণ যদি বিবেচনা করি, ভর কেন্দ্রটা শুরুতে ছিল এখানে, এখন ভর কেন্দ্র আছে এইখানে। তাহলে ভর কেন্দ্রটা সরছে কতটুকু, এক্স পরিমাণ। তাহলে ভর কেন্দ্র যদি এক্স পরিমাণ সরে, এই বাম পাশের স্প্রিংটা এটাকে আপনার সংকুচিত করতে হয়েছে কত পরিমাণ, এক্স পরিমাণ। এখন একটা জিনিস খেয়াল করেন, আমার এই স্প্রিংটাকে আমি এই দিক থেকে বল দিচ্ছি এইভাবে, তাহলে এই দিক থেকে এইভাবে বল দিচ্ছি এই দিকে, তাহলে বলের ডিরেকশনটা কোন দিকে, খেয়াল করেন বলের ডিরেকশনটা এই দিকে, এবং সেই বলের পরিমাণ কত, k1 বল ধ্রুবক, x হচ্ছে সংকোচনের পরিমাণ, তাহলে বলের পরিমাণটা k1 ইন্টু এক্স। তাহলে বলের ডিরেকশন এই দিকে, F1 ইকুয়ালস টু k1 ইন্টু এক্স। সো এই যে দেখেন স্প্রিংটা সংকুচিত হয়েছে এক্স পরিমাণ, বল হচ্ছে F1 সমান k1x। এবার আমরা এই স্প্রিংটার যদি দিকে তাকাই, এই স্প্রিংটাকে টেনে এই দিকে প্রসারিত করতে হয়েছে, তাহলে যেদিকে প্রসারণ সেই দিকেই বল দিতে হচ্ছে। তাহলে F2 বলটা এই দিকে আসছে, এই দিকে F2 বল আসছে, এবং বলের পরিমাণ হচ্ছে k2 ইন্টু এক্স। তাহলে F2 বলটা এইখানে যেটা আসছে, F2 সমান k2 ইন্টু এক্স। তাহলে মোট কত বল দিতে হচ্ছে, দুইটা বলকে একই দিকে না, তাহলে মোট প্রযুক্ত বল F ইকুয়ালস টু k1 প্লাস k2 ইন্টু এক্স। তাহলে এই যে একটা জিনিস দেখেন, F বাই এক্স এটাই তো বল ধ্রুবক, তাহলে পরিবর্তিত বল ধ্রুবক k ইকুয়ালস টু k1 প্লাস k2। সো অনেকে এইখানে যেটা করে ফেলে যে ভাইয়া এটাকে প্যারালাল ধরে নিয়ে k1 প্লাস k2, আসলে সিস্টেমটা ইকুইভ্যালেন্ট টু প্যারালাল, ডিরেক্টলি প্যারালাল বলা ঠিক না। এইখানে যেটা হচ্ছে যে এই সিস্টেমের বল দুইটা একই দিকে কাজ করতেছে, এই কারণে এটা সমান্তরাল সিস্টেমের সমতুল বলা যায়, কিন্তু সমান্তরাল সিস্টেম বলাটা আসলে ভুল হয়ে যাবে। তাহলে কে পেয়ে গেছি k1 প্লাস k2, এই ক্ষেত্রে তাহলে t ইকুয়ালস টু কত, দেখেন ওমেগা ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম, তাহলে বা 2 পাই বাই টি ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম, টি ছিল 2 পাই রুট ওভার এম বাই কে, তাহলে 2 পাই রুট ওভার এম তো এম এর মতোই আছে, কে হচ্ছে k1 প্লাস k2। সুতরাং এই হচ্ছে এই সিস্টেমটার ক্ষেত্রে আমাদের যে ব্লকটা আছে, ব্লকের কম্পনের পর্যায়কাল। ওকে, এখন আসেন স্প্রিং নিয়ে যেহেতু টানা হেঁচড়া করতেছি আমরা, এখানে আরও একটা জিনিস আমরা করব। আজকের ক্লাসটা শুধু আমি স্প্রিং নিয়ে আপনাদেরকে পড়ায় যাব, যে স্প্রিং রিলেটেড যত যা কিছু আছে সব কিছু আমরা ইনশাল্লাহ শেষ করব আজকের ক্লাসে। ধরেন আপনাকে কোনো একটা সিস্টেম দিয়ে ওই সিস্টেমটার জন্য মোট বল ধ্রুবক বের করতে বলল, কীরকম, যে লেটস সে
আমি প্রথমে দুইটা স্প্রিং ঝুলাই। দেখেন আমি এখানে বল ধ্রুবকগুলো আলাদা আলাদাভাবে দিচ্ছি। 500 নিউটন পার মিটার, 700 নিউটন পার মিটার, 600 নিউটন পার মিটার। আর এখানে একটা ওজন ঝুলাচ্ছি, যে ওজনটার জন্য ভর হচ্ছে 20 কিলোগ্রাম। যদি এখন প্রশ্ন করা হয় তাহলে এই যে সম্পূর্ণ সিস্টেমটা, এই পুরো সিস্টেমটার প্রসারণ কত হবে, তাহলে কিভাবে আমরা ম্যাথটা করব? তাহলে মোট প্রসারণ কত? সো এই সিস্টেমের কোশ্চেনটা হচ্ছে মোট প্রসারণ কত। তাহলে সলভ করতে গেলে আমাদের আগে বের করতে হবে মোট বল ধ্রুবক কত। এখন একটা জিনিস খেয়াল করেন, 500 700 এই দুইটা কি প্যারালালি আছে না? তাহলে আমি 500 নিউটন পার মিটার এটাকে যদি K1 বলি, 700টাকে যদি বলি K2, আর 600টাকে বলবো K3। আমার তাহলে আগে সবগুলা মিলিয়ে তুল্য বল ধ্রুবকটা বের করে নিতে হবে। সুতরাং সব মিলিয়ে তুল্য বল ধ্রুবক যদি বের করতে যাই, প্রথমে কেপি ইকুয়ালস টু K1 প্লাস K2, তাহলে 500 প্লাস 700 1200, আর 1/ks সমান 1/kp প্লাস 1/k3। খেয়াল করেন উপরের দুইটা যে তুল্য স্প্রিং ধ্রুবক, সেটার সঙ্গে নিচের স্প্রিংটা কিভাবে আছে? সিরিজে আছে। তাহলে এই কেপিটার সঙ্গে K3 আছে সিরিজে। সো 1/kp 1/1200 প্লাস 1/600 1/ks। তাহলে মোট বল ধ্রুবক হচ্ছে 400 নিউটন পার মিটার। এখন আমরা ঝুলানো ওজন mg জানি, ks জানি, মোট বল ধ্রুবক জানি। তাহলে এখানে প্রসারণ x সমান mg ডিভাইডেড বাই ks। সো mg হচ্ছে, দেখেন কোথা থেকে আসছে, x সমান mg বাই ks কোথা থেকে আসছে? আমরা জানি k সমান mg বাই e, তাহলে e সমান mg বাই k। সো x না বলে এখানে e যদি বলি, e সমান mg বাই ks, 20 ইন্টু 9.8 বাই ks হচ্ছে 400। সো 9.8কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি অ্যান্সারটা পেয়ে যাব 9.8 ডিভাইডেড বাই 20.49 মিটার। এটা তাহলে কি হবে? সম্প্রসারণ হবে। এটা ছিল আমাদের টোটাল সিস্টেমটা। ওকে, এখন আসেন আজকের ক্লাসে স্প্রিং নিয়ে লাস্ট যে ম্যাথটা করব সেটা হচ্ছে স্প্রিংকে এই যে কাটা হেঁচড়া করতেছিলাম, এই কাটা বা জোড়া লাগানোর ফলে বল ধ্রুবকটা কতটুকু হবে সেই রিলেটেড যদি ম্যাথ ডিরেক্টলি করতে দেয় কোশ্চেন। 1200 নিউটন পার মিটার বল ধ্রুবকের একটি স্প্রিংকে কেটে আপনার 3:5 এই অনুপাতে 2 টুকরো করা হলো। টুকরো দুইটিকে সমান্তরালে
সংযুক্ত করা হলে তুল্য স্প্রিং ধ্রুবক কত? এটা হচ্ছে কোশ্চেন। দেখেন 1200 নিউটন পার মিটার বল ধ্রুবকের একটা স্প্রিংকে কেটে আপনি 3:5 অনুপাতে 2 টুকরা করছেন। এখন এই টুকরো দুইটাকে সমান্তরালে সংযুক্ত করা হলে তুল্য স্প্রিং ধ্রুবক কত? আমি জিনিসটাকে সবসময় এইভাবে চিন্তা করি, 3:5 অনুপাত মানে আগে সমান 8টা ভাগে ভাগ করে ফেলবো। জিনিসটা দেখি, স্প্রিংটা আঁকি। ধরেন একটু বড়সড় একটা স্প্রিং নিলাম, এটা আমার স্প্রিংটা। এটাকে 3:5 অনুপাতে 2 টুকরা করব। তাহলে আগে সমান 8 টুকরা করে নিই। 1 2 3 4 5 6 7 8। আগে স্প্রিংটাকে সমান 8 টুকরা করছি, 8টা টুকরা করছি। তাহলে 8 টুকরার প্রতিটার বল ধ্রুবক কত? 8টি টুকরার প্রতিটির বল ধ্রুবক। টুকরো করা হলে বল ধ্রুবক কি হয়? বেড়ে যায়। তাহলে 8টা টুকরা করছি, পুরা স্প্রিং এর বল ধ্রুবক ছিল 1200। তাহলে 8 টুকরার প্রত্যেকটার বল ধ্রুবক 9600 নিউটন পার মিটার করে। সো জিনিসটা আবার রিপিট করতেছি, আমি শুরুতে একটা বিশাল স্প্রিং নিছি, এই বিশাল স্প্রিংটা 1200 নিউটন পার মিটার। এইটাকে 3:5 অনুপাতে 2 টুকরা করব। তার মানে আগে সমান 8টা টুকরা করে নিলাম। এই সমান 8টা টুকরার প্রত্যেকটার বল ধ্রুবক কত? 9600। 8 বারং 96। এখন এই যে এইরকম 3টা টুকরাকে জোড়া লাগাবো আর 5টা টুকরাকে জোড়া লাগাবো। তাহলে এই 3টা টুকরা জোড়া লাগালে বল ধ্রুবক, 3টি টুকরো জোড়া লাগালে বল ধ্রুবক 9600/3, 3200 নিউটন পার মিটার। তাহলে আমার এই যে 9600 নিউটন পার মিটার এই রকম বল ধ্রুবকের 3টা স্প্রিং এর টুকরা একসাথে জোড়া লাগাচ্ছি, তাহলে বল ধ্রুবক কত হচ্ছে? 9600/3, 3200 নিউটন পার মিটার। আর 5টাকে যদি জোড়া লাগাই, 5টি টুকরো জোড়া লাগালে বল ধ্রুবক 9600/5। তাহলে 9600কে যদি 5 দ্বারা ভাগ করে দেই, 1920 নিউটন পার মিটার। এখন প্রশ্নের শেষে দেখেন, টুকরো দুইটাকে আবার সমান্তরালে যুক্ত করা হয়েছে। তাহলে এই যে 3200 আর 1920কে সমান্তরালে যুক্ত করা হয়েছে, তাহলে তুল্য ধ্রুবক বা তুল্য স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক সমান্তরালে যুক্ত করলে যোগ হয়ে যায় 3200 প্লাস 1920। কত হয় দেখি? 3200 প্লাস 1920, 5120 নিউটন পার মিটার। এই হচ্ছে আমাদের স্প্রিং এর বল ধ্রুবক নিয়ে যত ধরনের টানা হেঁচড়া আছে, কাটাছেঁড়া করা, জোড়া লাগানো, তারপর হচ্ছে আপনার স্প্রিং রিলেটেড যে ম্যাথগুলো আছে সবই আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসটাই করে ফেললাম। সো আজকের লেকচারটা পুরোপুরি স্প্রিং এর উপরে ছিল। আমাদের ইনশাল্লাহ পরবর্তী যে লেকচারটা রবিবার দিন রাতের ক্লাসটার পুরোটাই হবে ইনশাল্লাহ সরল দোলক নিয়ে। সো আমরা নেক্সট ক্লাসে সরল দোলক, সেকেন্ড দোলক এই রিলেটেড যত যা কিছু আছে সব করব। সো আমাদের পরবর্তী ক্লাস ইনশাল্লাহ হচ্ছে সানডে, রবিবার সন্ধ্যা 7:30। সো আমরা রবিবারে যেটা করব সেটা হচ্ছে সরল দোলক ও সেকেন্ড দোলক সংক্রান্ত যা যা আছে, যাবতীয় যত হাবিজাবি সমস্যা আছে সব ইনশাল্লাহ আমরা এই রোববার দিন রাত্রে করব। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকতেছে। সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।